সবাইকে স্বাগত জেলা সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে নীলফামারী 2 আসন, বড় দলগুলোর প্রার্থী চূড়ান্ত। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত হয়েছে 10 জন। দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য, স্বাবলম্বী হয়েছেন অনেকে। শুরুতেই ভোটের হাওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে নীলফামারী 2 আসন। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের পর বিএনপি দলীয় প্রার্থী চূড়ান্ত করায় জমে উঠেছে ভোটের মাঠ। নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত নীলফামারী 2 আসন। কৃষি নির্ভর এই আসনটিতে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান উত্তরা ইপিজেড। এই আসনটি 2001 সাল থেকেই দখলে ছিল আওয়ামী লীগের। নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর 2024 সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দৃশ্যপট আর আগের মতো নেই। নির্বাচন তিনটি বার হয়েছে, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারি নাই। আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছি আমরা। যে সরকার আসুক না কেন, সে সরকারের কাছে আমাদের একটাই দাবি, যেন আমরা যারা গরিব মানুষ আছি, আমরা যেন চিকিৎসা খাত থেকে আমরা সেবা থেকে আমরা দূরে না থাকি। আমাদের এই স্বপ্নযাত্রার ভিত্তিতে প্রথম ইটটি হবে আমাদের ভোট। যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন শিক্ষা খাতের বরাদ্দ বেশি রাখে। এবার আসনটিতে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগে থেকেই ধানের শীষের হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে জেলা বিএনপির সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল নামের এই প্রার্থী। তারেক রহমানের যে স্বপ্ন, বাংলাদেশ নিয়ে তিনি দিনরাত 24 ঘন্টা যে পরিশ্রম করছেন, 31 দফা আলোকে আমরা বাংলাদেশকে সাজাতে চাই, গুছাতে চাই। এদিকে অনেক আগে থেকেই প্রার্থী মনোনীত করে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনটিতে 2001 ও 2008 সালে জামায়াতের হয়ে নির্বাচন করা প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ দলীয় মনোনয়ন নিয়েছেন। নীলফামারীতে যে ইপিজেডটা, সেটা অপূর্ণাঙ্গ ইপিজেড। এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই, এখানে কোনো সি পোর্টের সাথে সরাসরি এই ইপিজেডের সরাসরি কোনো যোগাযোগ নাই। যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা এবং ইপিজেডটা নীলফামারীতে উৎপাদিত হয় এমন ধরনের অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা। আসনটিতে বিএনপি ও জামায়াতের পাশাপাশি মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলও। ইসলামী দলগুলোর প্রতি ভোটারদের দুর্বলতা আমরা ভালো লক্ষ্য করছি। তো সেই জায়গা থেকে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং ভোটারদের কাছে ভালো একটা আশা পাচ্ছি। আমরা জনগণের কাছে যাচ্ছি, জনগণ বলতেছে তারা চাচ্ছে নতুনত্ব, তারা চাচ্ছে পরিবর্তন, তারা চাচ্ছে উন্নয়ন। সেক্ষেত্রে তারা আমাদেরকে সাপোর্ট করতেছেন। ইনশাল্লাহ আমরা জয়ী হব। যে জনগণের যে প্রাপ্তি নিয়ে, যে আশা নিয়ে যে সংগ্রাম করলাম, সেই সংগ্রামের যে অন্তর্বর্তী যিনি সরকার, সেই সরকারের কার্যকলাপগুলো তারা বিশেষ করে তাদের যে দাবি ছিল 4টে দাবি, কিন্তু এই দাবিগুলোকে নিয়ে তারা তালবাহানা করতেছে। আসনের ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহাবুল মোল্লা ও হায়দার মণ্ডলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এর জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 10 জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভে নেমেছেন কয়েক হাজার ট্যানারি শ্রমিক। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ট্যানারি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এক পর্যায়ে বিসিকের আঞ্চলিক সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়েও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, অন্যান্য সেক্টরে ঘোষণার পর দ্রুত মজুরি কার্যকর হলেও ট্যানারি খাতে এখনও তা বাস্তবায়ন করেনি মালিকপক্ষ। নানা অজুহাতে সময় ক্ষেপণেরও অভিযোগ করেন তারা। ন্যূনতম 18,000 টাকা মজুরির দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। হবিগঞ্জে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের 3 ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস আজ সকাল 11টায় মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এতে ট্রেনটি লাইনের মাঝেই থেমে যায় এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে বিকল ইঞ্জিন মেরামত করলে ট্রেনটি পুনরায় সচল হয়। দুপুর 2টার দিকে চলাচল স্বাভাবিক হয়। যশোরে বিমান বাহিনীর একাডেমির শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর একাডেমির প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বিমান বাহিনীর 87তম বাফা কোর্স সহ বিভিন্ন কোর্সের 8 জন নারী কর্মকর্তা সহ 40 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চাচা সাইফুল ইসলাম জানান, সকালে স্কুলে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয় মোহনা। পরে বেলা 11:30টার দিকে বাড়ির লোকজন জানতে পারে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে স্বজনরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারে পরীক্ষায় নকলে ধরা পড়ে সে আত্মহত্যা করেছে। পুলিশ জানায় তদন্ত শেষে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। এদিকে নোয়াখালীর কবিরহাটে আনোয়ার হোসেন সাব্বির নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। আপনারা দেখছেন জেলার সংবাদ। ফিরছে একটা বিরতির পর। আবারও স্বাগত জেলার সংবাদে। বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে 12 বছর বয়সের শিশু ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বেলা 12টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ লাইলাতুল ফেরদৌস এই মামলার রায় দেন। 2024 সালের 9 সেপ্টেম্বরের মক্তবে যাওয়ার সময় একা পেয়ে স্থানীয় মহসিন কাজী প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ওই শিশুটিকে পাশের ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটির মা ধর্ষণ মামলা করেন। পঞ্চগড়ের বোদায় লাহিড়িপাড়া সীমান্ত থেকে 4টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। পঞ্চগড় সীমান্তে 56 বিজিবির একটি টহল দল লাহিড়িপাড়া সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে চোরাচালানকৃত 4টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করে তারা। দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য। দ্বিগুণ থেকে 3 গুণ লাভে এসব সবজি বিক্রি করছেন তারা। শুধু শীতকালীন সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। দিনাজপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই সবুজের সমারোহ। সারি সারি ফুলকপি, বাঁধাকপি, লাউ, শসা সহ নানা জাতের শীতকালীন সবজি। ভালো ফলন পেতে সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আগে এক মৌসুমে সীমিত আয় ছিল, বর্তমানে ভালো ফলন ও লাভ বেশি হওয়ায় আয় বেড়েছে কয়েক গুণ। জমি থেকেই সবজি কিনে নিচ্ছেন পাইকাররা। দাম পাইলে লাভ হয়। যদি 50 টাকা 60 টাকা বেচা যায়, মনে করেন যে এই 12 শতক মাটির মনে করেন যে
50-60 ফলন দিছে, দামও বেশ ভালো পাইছি। আর এখন ভেন্ডি আবাদ করেছিলাম, ভেন্ডিও ভালো পয়সা পাইছি। সেপ্টেম্বর অক্টোবরে যদি বৃষ্টি হয় তাহলে এই সবজিটা আবাদটা মাইর হয়ে যায়। যদি বৃষ্টিটা না হয় তাহলে আবাদ ভালো হয় এবং এই এলাকার কৃষকরা লাভবান হয়। আমরা বর্তমানে করলা, তারপর শিম, বাইগন এগুলো লাগাইছি। বর্তমানে বাজার অনেক, এই পর্যন্ত আমরা প্রায় 30,000 টাকার করলা বেচছি। বীরগঞ্জের 25 মাইল ও প্রাণনগর এলাকা থেকে প্রতিদিন সবজি বোঝাই 10 থেকে 15টি ট্রাক যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বীরগঞ্জ উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে এবার শীতকালীন সবজির আবাদ হয়েছে। বিশেষ করে সিম কিন্তু 200 টাকা কেজি, ফুলকপি 100 টাকা কেজি। কৃষকরা একটু খরচ বেশি হলেও অধিক লাভ, এজন্যই তারা কিন্তু এই আগাম সবজি চাষের দিকে ঝুঁকছে। কৃষি বিভাগের মাঠ কর্মীরা সবজি চাষীদের সব ধরনের পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন বলে জানান তিনি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠছে নীলফামারী 2 আসন, বড় দলগুলোর প্রার্থী চূড়ান্ত। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ, আহত হয়েছে 10 জন। দিনাজপুরে শীতকালীন সবজি চাষ বদলে দিচ্ছে কৃষকের ভাগ্য, স্বাবলম্বী হয়েছেন অনেকে। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।